হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 16 থেকে 20 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের উৎসব, অর্থাৎ আমরা বাংলাদেশে কি কি উৎসব পালন করি সেগুলোই আমরা জানব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে, অর্থাৎ আমরা বাঙালি জাতি, আমাদের জাতিরও কিছু নিজস্ব উৎসব আছে। আমরা আমাদের উৎসব জাঁকজমকপূর্ণভাবে আনন্দ অনুষ্ঠান করে উদযাপন করি। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, যেমন 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো আমরা দেশকে ভালোবেসে উদযাপন করি। আর আমাদের জাতীয় উৎসব, অর্থাৎ জাতি হিসেবে কিছু উৎসব আছে, যেমন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমরা বাঙালি জাতি উদযাপন করে থাকি। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে, যেমন জন্মদিন উৎসব, বিয়ে, এগুলো হচ্ছে পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে, যেমন হিন্দু ধর্মের মানুষ দুর্গা পূজা, সরস্বতী পূজা। মুসলিম ধর্মের মানুষ তারা ঈদ পালন করে থাকে। বৌদ্ধ ধর্মের মানুষ বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টান ধর্মের মানুষ বড়দিন উৎসব পালন করে থাকে। এগুলো ধর্মীয় উৎসব। আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায়, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নতুন নতুন উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। এই দিনে যেই উৎসব পালন করা হয় তাকেই বলে নববর্ষ উৎসব। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে, যেমন ফুল সংগ্রহ করা হয়, অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয়, মজার মজার খেলার আয়োজন করা হয়। অর্থাৎ নববর্ষ উৎসবে বিভিন্ন মেলা বসে। মেলায় হাঁড়ি, তারপরে হাতি, অর্থাৎ মাটি দিয়ে তৈরি হাঁড়ি, মাটি দিয়ে তৈরি হাতি, ঘোড়া, কাঠের পুতুল, এগুলো বিক্রি হয়। তাছাড়া মুড়ি, মুড়কি, খই, বাতাসা, এগুলো বিক্রি হয় এবং শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। তারা ফুল সংগ্রহ করে, নানা রকম সবজি দিয়ে পাচন রান্না করে এবং মজার মজার খাবার, এছাড়া খেলার আয়োজন করে থাকে। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, অর্থাৎ দুইটি ঈদ। দুই ঈদে সবাই ঈদগায় নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। অর্থাৎ ঈদের দিন কি কি খাবার খাওয়া হয়, যেমন ফিরনি, সেমাই, পোলাও, মাংস, এগুলো। এছাড়া মানুষ সবাই সবার বাড়িতে যায় এবং কোলাকুলি করে। এখানে আমরা দুইজনকে কোলাকুলি করতে দেখছি। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। বন্ধুরা, এখানে আমরা দুর্গা ঠাকুরের ছবি দেখতে পারছি। দুর্গা পূজা হয় শরৎ ঋতুতে, অর্থাৎ শরৎকালে, যখন কাশফুল ফোটে। দুর্গাপূজায় পূজা মণ্ডপ সুন্দর করে সাজানো হয়। এছাড়া হিন্দুদের আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় বাড়িতে নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি তৈরি করা হয় এবং বাড়িতে আলপনা, অর্থাৎ বিভিন্ন রঙের আঁকা হয়। খ্রিস্টানরা ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে।
এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়, ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তাক্লজ এসে উপহার দিয়ে যাবেন। অর্থাৎ এটি হচ্ছে ক্রিসমাস ট্রি, একটি গাছের আকৃতি, এবং এই গাছকে বিভিন্ন আলো দিয়ে সাজানো হয় এবং শিশুরা ভাবে যে সান্তাক্লজ নামে যে একজন আছে তিনি তাদেরকে উপহার দেবেন। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায়, ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায়, সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। তাহলে বৌদ্ধদের উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এখানে আমরা বুদ্ধদেবকে দেখতে পারছি। এই উৎসবটি হয় বৈশাখ মাসের পূর্ণিমার দিনে। বৌদ্ধরা তখন বৌদ্ধ বিহারে যায় এবং ফুল রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সুন্দর করে সাজায় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক, জন্মদিন, বিয়ে এ ধরনের উৎসব। অর্থাৎ জন্মদিন হচ্ছে পারিবারিক উৎসব আর বিয়ে হচ্ছে সামাজিক উৎসব। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে, অর্থাৎ সব উৎসবেই কিন্তু আমরা অংশগ্রহণ করি, এভাবে আমরা সবাই একত্রে হই এবং এক হই। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি, অর্থাৎ শব্দার্থ। জাঁকজমক মানে আড়ম্বর, অঞ্চল এলাকা, পার্বত্য পাহাড়ি, আলপনা মানে নকশা, প্রদীপ মানে বাতি। তারপর দেখো আছে বাক্য বলি ও লিখি। উৎসব দিয়ে বাক্য আছে। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বরণ নতুন বছরকে বরণ করে নেয়। আলপনা নববর্ষে আলপনা আঁকা হয়। জন্মদিন 17 এপ্রিল আমার জন্মদিন। তারপরে দেখো এখানে আছে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। ডান পাশের শব্দ আছে পহেলা বৈশাখ, বুদ্ধ পূর্ণিমা, নামাজ, দুর্গাপূজা। আমরা লিখেছি ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার সময় প্রদীপ জ্বালানো হয়। হিন্দুদের বড় উৎসব দুর্গাপূজা, আর বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, আর ঈদের সময় ঈদগাহে নামাজ পড়তে যায়। তারপর দেখো আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। আমরা এখন মিল করব। মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে ঈদ, তাহলে ঈদের সাথে মিল করব। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, দুর্গাপূজা মিল করব। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা মিল করব। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বন্ধুরা দেখো এখানে আছে বুঝে নি পাচন। পাচন মানে হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। বৌদ্ধবিহার, বৌদ্ধবিহার মানে বৌদ্ধদের প্রার্থনার স্থান। বন্ধুরা দেখো তারপর আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন: ঈদুল আজহা কাদের উৎসব? উত্তর: ঈদুল আজহা মুসলমানদের উৎসব। কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা শরৎকালে হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো এখানে আছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি। দেখো এখানে একজন আমরা সান্তাক্লজকে দেখতে পারছি। তিনি লাল পোশাক এবং লাল টুপি পরে আছেন এবং মুখে সাদা বড় দাড়ি।
এটি হচ্ছে বড়দিন উৎসবের ছবি। তারপর এখানে দুইজনকে আমরা কোলাকুলি করতে দেখছি, এটি হচ্ছে ঈদের ছবি, ঈদ। তারপরে এখানে আমরা দুর্গা দেবীকে দেখতে পারছি, নিচে দুর্গা দেবীর বাহন সিংহ এবং অসুর আছে, অসুরকে দুর্গা দেবী বধ করেন, তাই এখানে আমরা লিখেছি দুর্গা পূজা। তারপর এখানে আমরা বুদ্ধদেবকে দেখতে পারছি, তার সামনে বৌদ্ধ সন্ন্যাসীরা বসে আছেন এবং মোমবাতি জ্বালাচ্ছেন বা প্রদীপ জ্বালাচ্ছেন, তো এটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তারপরে এখানে আমরা একটি নাগরদোলার ছবি দেখতে পারছি। নাগরদোলা নববর্ষের মেলার সময় বসানো হয়, তো এটি হচ্ছে নববর্ষ উৎসব। পার্ট 17 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্র মানে একটি দেশ, সেই দেশের ভাষা বাংলা হতে হবে, অর্থাৎ আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাই আমাদের এই দেশের ভাষা বাংলা হতে হবে। সেটার জন্যই আন্দোলন করেছিলেন রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। তখন ছিল পাকিস্তান আমল, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ একসময় পাকিস্তানিরা শাসন করত, আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, অর্থাৎ পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। অর্থাৎ বর্তমানের বাংলাদেশ হচ্ছে পূর্ব পাকিস্তান এবং বর্তমানের পাকিস্তান হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই দুই দেশ মিলে যত মানুষ ছিল তাদের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি। তারপরেও পশ্চিম পাকিস্তানের শাসকরা চেয়েছিল পুরো দেশের ভাষা হবে উর্দু, তো এর জন্যই আন্দোলন হয়েছিল। অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল, বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, অর্থাৎ উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষা থাকবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করলো আন্দোলন, অর্থাৎ পাকিস্তানিরা না মানার কারণে বাঙালিরা আন্দোলন করল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল, পোস্টারে লিখেছিল অ আ ক খ, লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল, তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না, কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের, ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, অর্থাৎ হাত মুঠ করে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরও অনেকে, অর্থাৎ ভাষা শহীদদের আমরা শুধু এই 4 জনের নাম জানি, এছাড়া আরও অনেকে নাম না জানা শহীদ হয়েছিলেন। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল, অর্থাৎ রাজপথে রাস্তায় সাধারণত কালো পিচ থাকে, সেই কালো পিচের রাস্তা শহীদদের রক্তে লাল হয়ে গিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে, সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন, অর্থাৎ পরের দিনও কয়েকজন মারা যায়। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়া হয়, অর্থাৎ বাঙালিদের প্রতিবাদে পাকিস্তানিরা একসময় বাঙালিদের দাবি মেনে নেয় এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এখন শুধু আর বাঙালিরা এই দিবসটি স্মরণ করে না, সারা পৃথিবীর মানুষ তাদের নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানাতে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি তারা পালন করে। শব্দ শিখি মানে শব্দার্থ শাসন, দেশ পরিচালনা, ক্ষোভ, অসন্তোষ, পোস্টার, বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি, স্লোগান, দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ, রাজপথ, বড় রাস্তা, একত্র মানে একসাথে, মিছিল মানে শোভাযাত্রা, সমাবেশ মানে একত্র অবস্থান, আক্রমণ মানে হামলা। বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে পারছি অনেক পোস্টার আছে। এখানে লেখা ক, অ, ক, ব, বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, ক, অ, আ, এভাবেই পোস্টার হাতে নিয়ে তারা উচ্চ কণ্ঠে স্লোগান দিচ্ছিলেন যে রাষ্ট্রভাষা বাংলা চাই। যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলি ও লিখি। এখানে দেখো শব্দ আছে পাকিস্তান, পাকিস্তানে যুক্তবর্ণ দন্তে শয়তয়, দন্তে স যোগ ত। পাকিস্তান বাদে আরেকটি শব্দ যেমন সস্তা, দন্তে স দন্তে শয়তয় আকার সস্তা। তারপর আছে পোস্টার, এখানে যুক্তবর্ণ দন্তে শয়টয়, দন্তে স যোগ ট, দন্তে শয়টয় দিয়ে আরেকটি শব্দ স্টেশন, দন্তে শয়টয়কা তালবস্য দন্তে নয় স্টেশন। তারপরে পরিকল্পনা, এখানে লয় পয় ল যোগ প, আরেকটি শব্দ গল্প, গ লয় পয় গল্প। তারপর আছে বাক্য বলি ও লিখি, আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করব, যেমন রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিল, ছাত্রছাত্রীরা মিছিল বের করলো। পোস্টার, পোস্টারে লেখা ছিল অ, আ, ক, খ। সমাবেশ, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সমাবেশ করলো। বন্ধুরা দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি। এখানে দেখো কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? উত্তর, পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল অ, আ, ক, খ। এছাড়া লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো এখানে আছে নিচে শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে শব্দ ছিল সমাবেশ, রাষ্ট্রভাষা, লাল, মুষ্টিবদ্ধ। বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। পরের দিনও মানুষ সমাবেশ করল। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। তারপর দেখো আছে বুঝে নেই রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা মানে কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা। পরিকল্পনা মানে ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। শহীদ, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন, যেমন বাংলা ভাষার দাবিতে বাঙালিরা জীবন দিয়েছিলেন। বন্ধুরা দেখো এখানে আমরা শহীদ মিনার দেখতে পারছি, অর্থাৎ ভাষা শহীদদের স্মরণ করার জন্য এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারির দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এবং প্রতি বছর আমরা এই দিনে শহীদদের স্মরণ করে শহীদ মিনারে ফুল দিতে যাই। পার্ট 18 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে একটি কবিতা আছে। এই কবিতাটির নাম আজিকার শিশু, অর্থাৎ আজিকার মানে আজকের বা এই সময়ের শিশু। এই কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। বন্ধুরা আমরা কবিতাটি পড়ি। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা, আমরা যখন আকাশের তলে ওড়াই এসি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও ডানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ডোর। সংক্ষেপিত অর্থাৎ কবিতাটি তোমাদের বইয়ে সংক্ষেপে দেওয়া আছে। কবি সুফিয়া কামাল এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছেন। এখন আমরা এই কবিতার অর্থ পড়ব। আমাদের যুগে অর্থাৎ এখানে কবি বলছে তিনি যখন ছোট ছিলেন অর্থাৎ শিশু ছিলেন সেই সময়ে আমরা যখন খেলেছি পুতুল খেলা অর্থাৎ শিশুকালে কবি তখন পুতুল খেলা খেলতো। তোমরা এ যুগে সেই বয়সে অর্থাৎ কবির সেই শিশু বয়স আর এখনকার তোমাদের সেই শিশু বয়সে তোমরা লেখাপড়া করো মেলা, মানে প্রচুর লেখাপড়া করো তোমরা। আর কবি এই সময়ে পুতুল খেলা খেলতো। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি, অর্থাৎ কবি যখন শিশুকালে আকাশের নিচে ঘুড়ি উড়িয়ে বেরিয়েছে। তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে, তোমরা এখন উড়োজাহাজ চালাও আকাশ জুড়ে, মানে পুরো আকাশে বিমানে করে ঘুরে বেড়াও। উত্তর মেরু মানে পৃথিবীর মানচিত্রের যে উত্তর দিক এবং দক্ষিণ মেরু অর্থাৎ দক্ষিণ দিক, মানে মেরু মানে হচ্ছে শেষ প্রান্তকে বোঝায়, উত্তরের শেষ প্রান্ত এবং দক্ষিণের শেষ প্রান্ত সব তোমাদের জানা, অর্থাৎ পৃথিবীর এপাশ থেকে ওপাশ সব কিছুই তোমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা, অর্থাৎ কবিরা তখন জানতো যে পৃথিবীর উত্তর দক্ষিণে বা প্রান্তগুলোতে সেখানে ভূত জিন পরি দেও দানা এগুলো বাস করে, অর্থাৎ তাদের তখন এই পুরো পৃথিবী সম্পর্কে ভালো ধারণা ছিল না। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, অর্থাৎ পাতালপুরী মানে পানির নিচের অজানা কাহিনীও তোমরা সবাইকে শোনাও। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে, অর্থাৎ কবির মেরুতে মেরুতে মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে কি আছে সেগুলো জানা পরিচয় কিভাবে হবে, কারণ কবি তো তখন বেশি পড়াশোনা করেনি, শিশুকালে সে পুতুল খেলা খেলতো এবং আকাশের নিচে ঘুড়ি উড়াইতো। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর, অর্থাৎ এখনকার শিশুদের ঘরে কখনো আলোর অভাব হবে না, কারণ আমরা ঘরে আলো না থাকলে বা রাত্রেবেলা আমরা বিদ্যুৎ দিয়ে আলো জ্বালাতে পারি। আর কবির সময় তখন বিদ্যুৎ ছিল না, সাধারণভাবে আলো জ্বালানো লাগতো এবং যখন খুশি সুইচ টিপেও আলো জ্বালানো যেত না, শুধুমাত্র সূর্যের আলোয় তাদের ভরসা ছিল। আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার, অর্থাৎ আকাশের যে আলো সেই আলো আমরা এখন বেঁধে এনেছি এবং যখন খুশি সেই আলো আমরা জ্বালাতে পারি। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, কবি বলেছে আমরাই ফুল আনবো এবং ফসল আনবো এবং ভোরবেলা পাখি ডাকবে এমন পরিবেশ আমরা তৈরি করব। জগৎ করিবে মধুময়, কবি বলেছে আমরা এই শিশু বয়সে বড় হয়ে আমরা এই জগৎ অর্থাৎ পুরো পৃথিবী মধুময় করে তুলব, অর্থাৎ মধুর মতো সুন্দর পরিবেশ তৈরি করব। প্রাণে প্রাণে প্রতি ডোর, অর্থাৎ ডোর মানে হচ্ছে বাঁধা, প্রীতি মানে সম্প্রীতি অর্থাৎ ভালোবাসা দিয়ে বাঁধব, অর্থাৎ প্রতিটি প্রাণ যেমন পাখি গাছ প্রজাপতি মৌমাছি মানুষ এদের সবার সাথে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব।
বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি, গগন মানে আকাশ, কাহিনী মানে গল্প বা ঘটনা। দেখো এখানে আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি লিখি। দেখো এখানে ঘরের ভিতরে শব্দ আছে প্রীতি, ঘুড়ি, শরীর, পাখি। তো এই শব্দগুলো দিয়ে আমরা এই বাক্যগুলো পূরণ করব। দেখো শিশুরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, প্রীতি ও শুভেচ্ছা রইল, ভোরে পাখি ডাকে। বন্ধুরা দেখো তারপরে এখানে আছে বাক্য বলি ও লিখি। প্রথমে আছে শব্দ অন্ধকার, অন্ধকার দিয়ে আমরা বাক্য লিখেছি চারদিকে অন্ধকার নেমে এসেছে। ফসল, ফসল দিয়ে বাক্য লিখেছি চাষির ঘরে নতুন ফসল উঠেছে। কাহিনী, বাবার কাছে মজার কাহিনী শুনেছি। পরিচয়, তোমার পরিচয় বলো। তারপর দেখো এখানে আছে আগের চরণটি বলি ও লিখি। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। অর্থাৎ নিচের লাইনটি দেয়া ছিল, উপরের লাইনটি আমরা লিখেছি। তারপরে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর, এরপরে হবে আকাশ আলোক বাদিয়ানি দূর করিবে অন্ধকার। অর্থাৎ এই লাইনটি তোমাদের দেয়া থাকবে, উপরের লাইনটি লিখতে হবে। বন্ধুরা দেখো এখানে আছে একই অর্থের শব্দ শিখি। অর্থাৎ একটি শব্দের আরও অনেকগুলো শব্দ থাকতে পারে, সেই শব্দগুলোই আমরা পড়ব। যেমন যুগ, এই যুগ শব্দের আরও শব্দ যেমন কাল, কাল মানেও যুগ, এবং আমল, আমল মানেও যুগ। অর্থাৎ এগুলো প্রতিশব্দ বা সমর্থক শব্দ। যেমন গগন, এর দুইটি একই রকম শব্দ আকাশ, আসমান, আলো, কিরণ, আলোক, অন্ধকার, আধার, তিমির, জগৎ, পৃথিবী, দুনিয়া। অর্থাৎ এই শব্দগুলো দিয়েও একই অর্থই বোঝায়। তারপর আছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তোমরা কবিতাটি মুখস্থ করবে এবং না দেখে বলবে ও লিখবে। তারপরে আছে বুঝে নেই। এই শব্দগুলো দ্বারা কি বোঝায় তা এখন আমরা বুঝব। যেমন পাতালপুরী অর্থাৎ মাটির নিচের কল্পনার জগৎ, উত্তর মেরু পৃথিবীর উত্তর ভাগ, দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ ভাগ, প্রীতিডোর মানে ভালোবাসার বন্ধন। তারপর দেখো এখানে আছে আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি। দেখো আগের যুগে পুতুল খেলা হতো, আগের যুগে আকাশে ঘুড়ি উড়ানো হতো, আগের যুগে আলোর অভাব ছিল। আর বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয়, বর্তমান যুগে গগন জুড়ে কলের জাহাজ ওড়ানো হয়। 3, বর্তমান যুগে অন্ধকার হলে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। পার্ট 19 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ঢাকাই মসলিন। অর্থাৎ ঢাকায় মসলিন নামে এক ধরনের কাপড় পাওয়া যেত, সেই কাপড়ের কথাই এখানে বলা আছে। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। অর্থাৎ মিলি বইও পড়ে এবং সাথে পত্রিকাও পড়ে। তার বাবা বলেছে পত্রিকা পড়লে নতুন নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে। মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। দেখো এখানে একটি পত্রিকার কাটিং দেয়া আছে। এই পত্রিকার নাম হচ্ছে দৈনিক সকাল বিকালের খবর। অর্থাৎ এরা সকাল আর বিকালের খবর দেয়। এই পত্রিকায় অনেকগুলো অংশ থাকে, যেমন খেলার পাতা, বিনোদনের পাতা, রাজনৈতিক পাতা, প্রযুক্তির পাতা। এরকমই একটি পাতা ছোটদের পাতা, যেখানে ছোটদের জানার জন্য কিছু লেখা হয়। সেই পত্রিকায় লেখা হয়েছিল ফিরে এলো ঢাকাই মসলিন। অর্থাৎ এভাবে পত্রিকায় শিরোনাম দেওয়া হয়েছিল। অর্থাৎ এই মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো, সেটি হারিয়ে গিয়েছিল এক সময়, আবার সেই মসলিন কাপড় ফিরে এসেছে, তাই পত্রিকায় এই শিরোনামটি করেছে।
পত্রিকা এভাবে ছোট ছোট কলাম আকারে থাকে, আমরা পড়ব। বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। অর্থাৎ বন্ধুরা, এই মসলিন কাপড় তৈরি হতো ঢাকায়, এবং ঢাকা মসলিন কাপড় তৈরির জন্য বিশ্বখ্যাত। অর্থাৎ বিশ্বের ভিতর ঢাকায় একমাত্র মসলিন কাপড় তৈরি করা যেত। এই মসলিন কাপড় খুব স্বচ্ছ, অর্থাৎ কাচের মতো চকচক করত, এবং সূক্ষ্ম অর্থাৎ খুবই ছোট অর্থাৎ চিকন সুতা দিয়ে তৈরি করার কারণে কাপড়টি খুব এবং অল্প জায়গায় রাখা যেত। এমন যে হাতের একটি আংটির ভিতর দিয়েও এই কাপড় অনায়াসে নিয়ে যাওয়া যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। অর্থাৎ এই মসলিন কাপড় তৈরি হতো ফুটি তুলা থেকে। এই তুলা থেকে সুতা চরকায় ঘোরানো হতো। তাঁতিরা মিহি মানে খুবই চিকন সুতা দিয়ে মসলিন কাপড় তৈরি করত। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। অর্থাৎ শীতলক্ষ্যা নদীর পাড়ে এই কাপড় তৈরি করা হতো। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। অর্থাৎ বন্ধুরা, সৌদি আরব, ইরান এবং চীন দেশ থেকে বণিক মানে ব্যবসায়ীরা বাংলাদেশের ঢাকায় আসতেন এই মসলিন কাপড় কিনতে। কিন্তু তারপরে এই কারখানার কাপড় অর্থাৎ মসলিন কাপড় তৈরি করা হতো হাতে বুনে। সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগতো এবং দামও অনেক বেশি। কিন্তু একই কাজ যখন কারখানা তৈরি করছে তখন তাদের সময় কম লাগছে এবং যন্ত্রের সাহায্যে হয়ে যাচ্ছে। এ কারণে কাপড়ের দামও কম লাগতো। তাই মসলিন কাপড় তখন মানুষ কিনতো কম, এ কারণে সেটি হারিয়ে গিয়েছিল। প্রতিযোগিতায় মসলিন কাপড় আর টিকলো না। মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। বন্ধুরা, এই মসলিন কাপড় গবেষক এবং বিজ্ঞানীরা মিলে গবেষণা করে আবার তৈরি করা শুরু করেছেন। এভাবে মসলিন যে ঢাকার একটি ঐতিহ্য ছিল, অর্থাৎ ঐতিহ্যবাহী কাপড় যেটি বিশ্ববিখ্যাত ছিল এবং আরব, ইরান এবং চীন দেশ থেকে কিনতে আসতো, সেই কাপড় আবার ফেরত আনা হয়েছে, অর্থাৎ আবার তৈরি করা শুরু হয়েছে। এখানে দেখো আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। মিহি, মিহি মানে সরু বা সূক্ষ্ম। বিশ্বখ্যাত, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। স্বচ্ছ, পরিষ্কার বা নির্মল। গলানো মানে প্রবেশ করানো। তারপর দেখো এখানে আছে যুক্তবর্ণ। যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি। এখানে শস্য দন্তে শয় বয় চয় শয়, শস্য চয় শয় চ যোগ স। শস্য বা চয় ছয় দিয়ে আরও একটি শব্দ কশ্যপ, ক ছয় ছয় প কশ্যপ। এবং আমরা আরও একটি শব্দ লিখেছি ইচ্ছা, হস্যই চয় ছয় আকার ইচ্ছা। তারপরে সূক্ষ্ম দন্তে শয় দীর্ঘ যুক্ত ক্ষয়ময়, সূক্ষ্ম যুক্ত ক্ষয়ময়। ক মূর্ধন্য স দিয়ে হয় যুক্ত খ এবং তার সাথে ম যুক্ত হয়ে যুক্ত ক্ষয়ময়। তীক্ষ্ণ, তয় দীর্ঘি যুক্ত ক্ষয়ময়, তীক্ষ্ণ। আরও একটি শব্দ আমরা লিখেছি, দেখো আমরা লিখেছি লক্ষ্মী, ল যুক্ত ক্ষয়ময় দীর্ঘি লক্ষ্মী। তারপরে শীতলক্ষ্যা যুক্ত খ, ক মূর্ধন্য স শব্দ লিখেছি লক্ষ্য। আরও একটি শব্দ লিখেছি বিক্ষোভ, বয়রি যুক্ত খ বিক্ষোভ। তারপরে বিজ্ঞানী, জয় ইয় বর্গের জ যোগ ইয়, বিজ্ঞপ্তি বিজ্ঞ। অঞ্চল, ইয় চ ইয় যোগ চ চঞ্চল,
সঞ্চয় দন্তেশ ইয় চ অন্ত্যেষ্ট সঞ্চয়। তারপরে দেখো এখানে আছে কথাগুলো বুঝে নেই। ফুটি তুলা মানে এক ধরনের তুলা, চরকা মানে সুতা কাটার যন্ত্র, অর্থাৎ এই ফুটি তুলা থেকে যে সুতা তৈরি করা হয়, সুতা চরকায় ঘুরিয়ে রাখা হয়, সুতা কাটার যন্ত্র। তারপরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। পত্রিকা, বাবা রোজ পত্রিকা পড়েন। বিখ্যাত, কুষ্টিয়ার তিলের খাজা বিখ্যাত। কারখানা, আমার বাবা কারখানায় কাজ করেন। প্রতিযোগিতা, আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে। তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে, মুখে মুখে উত্তর বলিও লিখি। আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন লিখব। প্রশ্ন, মসলিন কি? উত্তর, মসলিন হলো বাংলার পুরনো এক ধরনের কাপড়। এ কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিন কাপড়ের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত। মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? উত্তর, সুদূর আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিনের কাপড় কিনতে। মসলিন কেন হারিয়ে গেল? উত্তর, সময়ের সাথে সাথে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। বন্ধুরা দেখো এখানে আছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি। তো এখানে আমরা মিল করব। দেখো এখানে আছে তাঁতি। আমরা ডান পাশের বাক্যগুলো পড়ি। বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি, যিনি গবেষণা করেন। কাপড় বোনেন যিনি, যিনি বাণিজ্য করেন। তাহলে তাঁতি হচ্ছে কাপড় বোনেন যিনি। তারপরে বণিক, বণিক মানে যিনি বাণিজ্য করেন। বিজ্ঞানী মানে বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি। গবেষক, যিনি গবেষণা করেন। বন্ধুরা তারপর দেখো এখানে আছে ছবি দেখে বাক্য লিখি। এখানে দেখতে পারছি একটি কাপড়ে এভাবে সুতা দিয়ে নকশা আঁকা হচ্ছে। তো এই ছবি দেখে আমরা বাক্য লিখেছি। মসলিন বাংলার ঐতিহ্যবাহী কাপড়, অর্থাৎ উপরের কাপড়টি ছিল মসলিন কাপড়, যেটি এভাবে সুন্দর করে বোনা হয়। এই কাপড় মিহি সুতায় বোনা হয়। এই সুতো তৈরি হয় ফুটি তুলা থেকে। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করে। শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিরা ছিল মসলিন তৈরির কারিগর। অর্থাৎ শীতলক্ষ্যা নদীর তীরে যেই তাঁতিরা ছিল তারাই হচ্ছে মসলিন কাপড় তৈরি করতে পারতেন, তাই তাদেরকে কারিগর বলা হয়। বন্ধুরা এর পরের পর্বে আমরা পাঠ 21 থেকে 28 পর্যন্ত আলোচনা করব। ভালো থেকো তোমরা।